ফারহান ভাই, আপনি ফ্রেঞ্চ কিস জানেন? এটা কিভাবে করে? ফ্রেঞ্চ তো একটা ভাষার নাম। ওখানকার লোকদের কিস করলে বুঝি ফ্রেঞ্চ কিস হয়? তাহলে আমিও ফ্রেঞ্চ কিস করব। ষোড়শী কন্যা মিথিকে পেছন থেকে শক্ত করে চেপে ধরে ফারহান, একেবারে পিষে ফেলে নিজের বুকের সাথে। মিথি হাঁসফাঁস করছে, বুক উঠানামা করছে দ্রুত গতিতে, কাপা কাপা কণ্ঠে বলল, ফারহান ভাই, কি করছেন? ছাড়ুন আমাকে। কেন, ফ্রেঞ্চ কিস করবে বললি যে এখনই? সেটারই ট্রেনিং দিচ্ছি। কাছে না আসলে কি আর এসব করা যায় নাকি? তার জন্য আপনাকে আমার কাছে আসতে হবে কেন? আমি অন্য যে কাউকে করব, সে আমাকে শিখিয়ে দেবে ফ্রেঞ্চ কিস, কিন্তু আপনাকে না। মিথির বোকা বোকা কথা শুনে ফারহানের শুভ্র স্নিগ্ধ মুখশ্রীতে কাঠিন্য ফুটে ওঠে, হাতের বাঁধন হয়ে ওঠে শক্ত। ব্যথা পায় মিথি। কাঁদো কাঁদো কণ্ঠে কিছু বলার আগেই ফারহান দাঁত বসা মিথির উন্মুক্ত কাঁধে ব্যথায় কান্না করে দেয় মিথি। হুঁশ ফেরে ফারহানের। ব্যথায় লাল হয়ে যাওয়া জায়গায় পরপর ঠোঁট ছোঁয়ায় কয়েকবার। মোস্টামুষ্টি করছে মিথি। এই দুই বাহুর বন্ধন তার কাছে জেলখানা লাগছে। ব্যথায় গুঙিয়ে বলে ওঠে, কষ্ট পাচ্ছি ফারহান ভাই, ছেড়ে দিন প্লিজ। আর কখনো আপনার রুমে আসবো না। রাগে চোয়াল শক্ত হয়ে আসে ফারহানের। মিহির একের পর এক বোকা বোকা কথা যে তার রাগের তীব্রতায় রীতিমতো বাতাস দিয়ে উস্কানি দিচ্ছে, তা কি সে জানে? জানলে কি এই স্পর্ধা দেখাতো? মিহিকে এক ঝটকায় বাহু থেকে উন্মুক্ত করে ধাক্কা দিয়ে রুমের বাহিরে বের করে দেয় ফারহান। অতপর দরজা লক করে দেয় ভেতর থেকে। ফারহানের চাচাতো বোন লুবার বিয়ে আজ। মিথি লুবার বেস্ট ফ্রেন্ড মোহনার ছোট বোন। দুই বাড়ির জয়েন্ট ছাদে আয়োজিত হয়েছে হলুদ অনুষ্ঠান। বাড়ির ছোট বড় সবাই মূলত সেখানেই ব্যস্ত। ছোটদের আমোদ আহ্লাদ আর বড়দের আয়োজনে মুখরিত বাড়িতে মিথির চেনা মুখের সংখ্যা কম। মোহনা ব্যস্ত লুবাকে রেডি করাতে, সেই সাথে নিজেও রেডি হচ্ছে। ওই রুমে আপাতত তার যাওয়া নিষেধ। অগত্যা ছাদের সিঁড়ি দিয়ে নামার সময় শোনা সেই নিষিদ্ধ শব্দের অর্থ উদ্ধার করার উদ্দেশ্যেই সে ছুটে যায় ফারহানের কাছে। কিন্তু ফারহানের এহেন ব্যবহারে কষ্ট পেয়েছে সে। একে তো ব্যাপারটা বুঝিয়ে বলল না, আবার কেমন করে ব্যথা দিয়ে রুম থেকে বের করে দিল। ষোড়শী কন্যার অভিমানী মন মুহূর্তেই ফুলে ফেপে উঠল যেন। চোখের কোল থেকে গড়িয়ে পড়া অশ্রুকণাটুকু মুছে আবারও ছুটে চলল সে ছাদের দিকে। কিছুটা ভিলা স্টাইলের দোতলা বাড়ির দুই পাশ থেকে উঠে গেছে ছাদের সিঁড়ি। এক পাশ থেকে ফারহানের পরিবার আর অপর পাশ থেকে লুবারা। দুই বাড়ির মাঝের দূরত্ব হিসেবে রয়েছে একটা কমন গ্যারেজ, যা এক বিশাল বাড়িকে ভাগ করেছে দুই খণ্ডে। বাড়ির ভেতর দিয়ে উঠে গেছে আরও একটা সিঁড়ি ছাদ পর্যন্ত। কিশোরী মন বরাবরই থাকে কৌতূহলে পূর্ণ। মিথিও তার ব্যতিক্রমী না, তাই তো ইচ্ছাকৃতভাবেই ছাদে যাওয়ার রাস্তা হিসেবে বেছে নিল ফারহানদের দিকের বাইরের সিঁড়িটা। কারণ কিছুক্ষণ আগে নিচে নামার সময় ঠিক এই জায়গা থেকে সে শুনেছিল নিষিদ্ধ সেই শব্দটার কথা। অবশ্য কথাটা যে নিষিদ্ধ এ বিষয়ে ধারণা তার নেই। মিহিকে রুম থেকে বের করে দিয়ে ফারহান দাঁড়িয়ে পড়ে দরজায় পিঠ ঠেকিয়ে। বাসন্তী রঙের লেহেঙ্গার সাথে সবুজ রঙের অফ শোল্ডার ক্রপ টপ, ফর্সা ত্বকের সাথে সবুজ আর বাসন্তী রঙের কম্বিনেশনে মাথায় ঝিম ধরে যাওয়ার মতো পাগল করা মোহনীয় লাগছে মিহিকে। এক পলক তাকিয়েই হুট করে সেই মোহে আকৃষ্ট হয়ে পড়েছিল বিশোর্ধ যুবক ফারহান। ফলস্বরূপ এতদিনের লুকানো অনুভূতিরা উন্মুক্ত হয়ে ডানা ঝাপটেছে। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে চোখ বন্ধ করতেই ফারহানের আঁখিপটে ভেসে ওঠে মিহির ঠোঁট উল্টে জিজ্ঞাসু দৃষ্টিতে রোমে ঢোকা দৃশ্য। আবারও ঝড় ওঠে বুকে। অগত্যা ঝট করে চোখ খুলে ফিক করে হেসে ফেলে সে। ইদানিং পরিবার ও আত্মীয় স্বজন সকলের কাছে বেশ টর্চার বিষয় ফারহান। কিছুদিন আগে নিউ ক্যাপ্টেন হিসেবে একটা মার্চেন্ট শিপে জয়েন করার অফার পেয়েছে সে। এই অফার লেটারটা বহু আকাঙ্ক্ষিত তার কাছে। ছোট থেকেই ক্যাপ্টেন হওয়ার স্বপ্ন দেখেছে সে। তবে এত তাড়াতাড়ি এত বড় সুযোগ তাকে হাতছানি দিয়ে ডাকবে, এটা ভাবনাতীত ছিল। শুরু হয়েছে হলুদের অনুষ্ঠান। ছাদের ওপর ফুল দিয়ে সাজানো স্টেজে বসে আছে লুবা। বড়রা একে একে হলুদ ছুঁয়ে দিচ্ছে তাকে। ফারহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে, দৃষ্টি খোলাছে। আচমকা লুবার ডাক শুনে ধ্যান ভঙ্গ হয় ফারহানের। বোকা বোকা দৃষ্টিতে লুবার দিকে তাকিয়ে এগিয়ে যায় স্টেজের দিকে।
লুবা ঠোঁট টিপে হাসছে। এত দূরে দাঁড়িয়েছিলে কেন ভাইয়া? এইখানে সব মেয়েদের মাঝে আনইজি লাগবে, তাই দূরে ছিলাম। শুধু কি এই কারণ, নাকি কাউকে চোখ দিয়ে গিলছিলি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ধীর কণ্ঠে বলা লুবার কথায় ফারহান এক পলক তাকায় লুবার পাশে বসে থাকা কিশোরী মেয়েটার দিকে। একেবারে লাইমলাইট হয়ে বসে আছে স্টেজে, বাচ্চাদের মতো খিলখিল করে হাসছে। মিথিকে কাছ থেকে দেখে আবারও ঝড় ওঠে তার বুকে। অগত্যা সেদিক থেকে চোখ ফিরিয়ে কপাল কুঁচকে খানিকটা রাগী মুখভঙ্গি করে বলে ওঠে, বিয়ে হচ্ছে বলে কি আমি তোর বড় ভাইটা ভুলে গেলি? লজ্জা শরম বেঁচে খেয়ে ফেলছিস মনে হয়। থাক থাক, ফালতু আমার উপর রাগ দেখিয়ে লাভ নেই। তুমি যে মিহির দিকে কেমন কেমন করে তাকাও সব জানি আমি। 2 দিনের বাচ্চা একটা মেয়ে, ওর দিকে আবার আলাদা করে তাকানোর কি আছে? নর্মালি তাকাই। এর আগে এত বেশি বেশি করে বললে ঠ্যাং ভেঙে রেখে দেব। বিয়ে করে আর শ্বশুরবাড়ি যেতে হবে না তোকে। হয়েছে হয়েছে, যাও এবার আমাকে জলদি হলুদ লাগিয়ে দাও তো দেখি। ফারহান খানিকটা হলুদ দিয়ে লাগিয়ে দেয় লোবার গালে। অতপর স্টেজ থেকে নেমে সোজা চলে যায় ছাদের অপর পাশে। অনুষ্ঠানের হই হট্টগোল এদিকে নেই বলেই চলে। লোকজনের আনাগোনাও কম, বিভিন্ন সরঞ্জাম রাখা আছে এপাশে ছিলেকোঠার ঘরে। তাই মাঝে মাঝে কিছু প্রয়োজনে আসা যাওয়া করছে 2-1 জন। ফারহান ভাইয়া, তোমার কিছু লাগবে? এদিকটা অন্ধকারাচ্ছন্ন প্রায়, তাই মোহনার উপস্থিতি টের পায়নি ফারহান। কণ্ঠ শুনে খানিকটা চকচকায়। অতপর বরাবরের ন্যায় গুরুগম্ভীর কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, একটু শীত শীত লাগছে। নিচ থেকে একটা চাদর আনতে হতো। মিথি আশেপাশে আছে নাকি? ওকে নিয়ে আসতে বলতাম। চতুরতার সাথে মিহিকে নিজের কাছে আনানোর পন্থা পেয়ে গিয়ে খানিকটা গলা পরিষ্কার করে বলল ফারহান। মোহনা হালকা হেসে বলল, আমি ডেকে দিচ্ছি মিহিকে। লুবনার আশেপাশে আছে হয়তো, একটু আগে তো ওখানে দেখে এলাম। এখন আবার কোথায় ছুটোছুটি করছে কে জানে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি ওকে ডেকে দিচ্ছি ভাইয়া। ফারহান মাথা নেড়ে সায় দিয়ে এগিয়ে যায় চিলেকোঠার ঘরের পেছনের দিকের অন্ধকারাচ্ছন্ন জায়গাটার দিকে। লুবার বিয়ে হয়ে গেলেই তার জয়নিং ডেট। চাইলেও হুটহাট করে বাড়ি ফিরতে পারবে না। দূর সমুদ্র পথে পাড়ি দিয়ে কাটাতে হবে দিনের পর দিন, মাসের পর মাস। জলপথেই যেন কেটে যাবে জীবনের অনেকটা পথ। চাইলেই দেখা যাবে না মায়াবনের হরিণীকে। তার দুরন্তপনায় নিজেকে বিলীন করা হবে না। 20 কোটা পার করে ফেলা এক যুবক মজেছে কিশোরী কন্যার প্রেমে। ব্যাপারটা দারুণ আশ্চর্যের, সেই সাথে লজ্জারও। মিহি ফারহানের রুম থেকে বের করে আনে তার সবচেয়ে পছন্দের চাদরটা। এটা ফারহান একজন নৌযাত্রীর কাছ থেকে কিনেছিল। এই গল্প জানে সে। ছাদের কার্নিশ ঘেঁষে শূন্যে চেয়ে আছে ফারহান। মিহির কি হলো কে জানে। সে চুপটি পায়ে গিয়ে দাঁড়ালো ফারহানের পেছনে। অতপর পেছন থেকেই চাদরটা জড়িয়ে দিতে চাইল ফারহানকে। কিন্তু ওই লম্বা মানুষটার নাগাল না পাওয়ায় পুনরায় পা দুটো উঁচু করে আঙুলে ভর দিয়ে চেষ্টা করলো নাগাল পাওয়ার। তবুও কোনোভাবেই ঠিকমতো গায়ে জড়িয়ে দিতে পারছে না সে। অতপর সিদ্ধান্ত নিল এক লাফে কাঁধ পর্যন্ত নাগাল পাওয়ার। ফারহান মিহির উপস্থিতি টের পেয়েছে বেশ আগেই, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিষণ্ণতার মেঘ ছেয়ে থাকা আকাশটায় খানিকটা হাসি ফুটেছে মিহির এহেন পাগলামিতে। সময়টা উপভোগ করার উদ্দেশ্যেই ফারহান ঠোঁট চিপে হাসি ধরে রাখল। ফারহান ভাই, আমাকে একটু জড়িয়ে ধরবেন শক্ত করে, যেন চাইলেও কেউ আলাদা করতে না পারে আমাদের। মিথির বোকা বোকা কাণ্ড দেখে ঠোঁট টিপে হাসতে হাসতে আচমকা সামনে ঘুরে তার কোমর ধরে উঁচু করে ফারহান। হকচকায় মিথি, ভয় পেয়ে আঁকড়ে ধরে ফারহানের কাঁধ। অতপর ধাতস্থ হয়ে হাতের মুঠোয় ভরা চাদরটা সুন্দরভাবে জড়িয়ে দেয় ফারহানের গায়ে। ফারহান কিছুক্ষণ তাকিয়ে থাকে সেদিকে, এরপর মিথিকে নামিয়ে দিয়ে আবারও দাঁড়িয়ে পড়ে আগের মতো করে। মিথি পিট পিট চোখ করে তাকায় ফারহানের পিঠের দিকে। অন্ধকারে মানুষটার অবয়ব স্পষ্ট এবং একটু বেশি আকর্ষণীয় বোধ হয়। ফারহানের সব কিছুতেই কেমন যেন ভালো লাগে তার। আগা থেকে গোড়া ঘোর লেগে যাওয়ার মতো সুন্দরী মানুষটা। না, ধবধবে ফর্সা না সে, বরং যতটা ফর্সা আছে এটাই মানানসই। তার পার্সোনালিটি তাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তোলে, মানুষকে বাধ্য করে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে। কিন্তু এই যে নিশ্চুপতা, এটা সবচেয়ে অপছন্দের তার কাছে। ফারহান কি কম কথা বলে? না, বরং সে একটু বেশিই কথা বলে। এই কারণে ফারহানের নিশ্চুপ থেকে অন্যদিকে ফিরে তাকানো ব্যাপারটা একেবারেই সহ্য হচ্ছে না তার।
ফলস্বরূপ আচমকা বলে বসে উক্ত কথাখানি। ফারহান চমকায়, এক মুহূর্ত দেরি না করে টেনে বুকের সাথে চাপটে নেয় মিথির ছোট দেহটাকে। মিথি দুই হাতে আঁকড়ে ধরে ফারহানের পাঞ্জাবি। ঈষৎ কাঁপছে সে। একাকী ছাদের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, দুটো প্রাণ এক চাদরের মধ্যে আবদ্ধ। দূর আকাশের ফ্যাকাশে চাঁদও আজ খানিকটা ঈর্ষান্বিত হয়ে পড়ল বোধহয় এই সৌন্দর্য দেখে। তাই তো আচমকা লুকিয়ে পড়ল মেঘেদের আড়ালে। খানিকটা সময় কাটল এভাবেই, একেবারে নিস্তব্ধ নিঃসুপ দুজনে। অতঃপর মিথির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে উঠল ফারহান, মিথি, ডু ইউ লাভ মি অর জাস্ট ওয়ান্ট টু এক্সাইট মি? কি সব বলছেন ফারহান ভাই? ভালোবাসবো কেন আমি আপনাকে? ভালোবাসি না। ভালোবাসিস না আমাকে? ফারহানের কণ্ঠে বিস্ময়, কণ্ঠে বিষাদ। তাহলে কেন জড়িয়ে ধরতে বললি আমাকে? কেন কাছে এলি? জানি না আমি ফারহান ভাই, আমার শরীর কেমন করছে, মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছে। আপনি জড়িয়ে ধরলে বুঝি ঠিক হয়ে যাবে সব। আপনি বোধহয় জাদু জানেন। হারিয়ে যাওয়ার ভয় তখনই হয় যখন কেউ ভালোবাসে। না, আমি আপনাকে ভালোবাসতে পারি না, কিছুতেই ভালোবাসতে পারি না। কেন পারিস না? আমি কি তোর যোগ্য না? সারাক্ষণ তো ফারহান ভাই করে আগে পিছিয়ে ঘুরতে থাকিস। তাহলে আজ কেন অপছন্দ লাগছে তোর? তোর অপছন্দ হলেও তুই আমার। লাগবে না তোর ভালোবাসা, কিন্তু আমাকে ভালোবাসা থেকে আটকাতে পারবি না। এক উড়নচণ্ডী মেয়ের প্রেমে যে খাবি খাচ্ছে ফারহান নামক যুবকটা, তার কি হবে? এইভাবে প্রত্যাখ্যান করতে পারিস না তুই মিথি। কোমর সমান রেলিংয়ে ঠেস দিয়ে চেপে ধরেছে মিথিকে ফারহান। শাসানোর তালে তালে কোমর বাঁকিয়ে পিছিয়ে যাচ্ছে মিথি, সেই সাথে ভয়ে জড়সড়। এই বুঝি ঠুস করে পড়ে গেল নিচে। মীরা আন্টি ডাকলেন বলে এই বাড়িতে আসি, নয়তো আসতাম না কখনো। আপনার সাথে কথা বলে যে ভালোবাসতে হবে জানলে কখনোই কথা বলতাম না ফারহান ভাই। ভালোবাসা জোর করে হয় না, জোর করার অধিকার হয়তো আপনার আছে। আপনাদের জন্য এত সুন্দর একটা পরিবার পেয়েছি আমরা দুই বোন, কিন্তু ভালোবাসা পাবেন না কখনো, কারণ ভালোবাসা মনের সায় থাকতে হয়। কাঁপা কাঁপা কণ্ঠে বলা মিথির কথা শুনে আপনা আপনি হাতের বাঁধন আলগা হয়ে যায় ফারহানে। ছোট সেই চঞ্চল মেয়েটাকে হুট করে বড্ড বড় মনে হচ্ছে তার। তাই তো কি অবলীলায় এত কঠিন কঠিন কথা ছুড়ে দিতে পারলো তার দিকে। তপ্ত শ্বাস ফেলে ছাদ থেকে নেমে গেল ফারহান, একবারও তাকালো না পিছন ফিরে। মিথির বাবা গত হয়েছেন 3 বছর আগে। মোহনা তখন সবেমাত্র কিশোরী, মিথি আরও ছোট। এনসিসি ক্যাডেট কলেজের একজন দায়িত্বশীল ট্রেনার হিসেবে নিযুক্ত ছিলেন আশরাফুল হক সাহেব। নিয়ম নীতির কাঠিন্যতার বাইরে ছিলেন একজন নরম মনের মানুষ, একজন সঠিক দিক নির্দেশক। ফারহান তখন সবেমাত্র ক্যাডেট কলেজের ছাত্র, কঠিন নিয়মের বেড়াজালে অনভ্যস্ত এক কিশোর। বাকি বন্ধুদের মতো তারও স্বপ্ন ছিল মুক্ত আকাশে বিচরণের, কিন্তু বাবার আদেশে তাকে ভর্তি করা হয় এই কলেজে। বদ্ধ এক জীবনের পাটাতনে পিষ্ট হয়ে হাঁপিয়ে ওঠা যুবককে ধীরে ধীরে নেভি অনুরাগী করে তুলেছিলেন আশরাফুল সাহেব। বদ্ধ জীবনকে হুট করেই উপভোগ করতে শুরু করল ফারহান। এসব নিয়ম শৃঙ্খলাতে আবদ্ধ হতে শুরু করল স্বেচ্ছায়। যেখানে বাকি ট্রেনার আর স্টুডেন্টদের রাখতেন শাসনের ওপর, সেখানে আশরাফুল সাহেব তাকে সব কিছু শেখাতেন ভীষণ স্নেহ করে, ভালোবেসে। এরপর দুজনের বাড়ি একই অঞ্চলে জানার পর থেকে শুরু হলো পারিবারিক আত্মীয়তা। আশরাফুল সাহেবের মৃত্যুর পর যেন বেড়ে গেল দুই পরিবারের ঘনিষ্ঠতা। সেই সাথে গড়ে উঠল সমবয়সী মোহনা আর লুবার বন্ধুত্ব। বাবার মৃত্যুর পর মৃতীদের দুই বোনকে পরিবারের অভাববোধ হতে দেননি কখনোই পরিবার, বরং সস্নেহে আগলে রেখেছেন তাদের 3 প্রাণীকে। আজ লুবার বিয়ে, সকাল থেকেই ডেকোরেশনের লোকজন ব্যস্ত। মিষ্টি রোদে ঘুম ভাঙল মিথির। ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে বারান্দায় গেল সে। এই সময়টা ফারহান বারান্দায় বসে বই পড়ে। আজকে বিয়ে বাড়ির ব্যস্ততায় বই নিয়ে বসবে কিনা সে জানে না, তবে মন বলছে বারান্দায় গেলে দেখা পাওয়া যাবে তার। কফির কাপে চুমুক দিতে দিতে বইয়ের পাতা উল্টাচ্ছে ফারহান। পাশে এক ফালি রোদ এসে পড়েছে তার শরীরের অর্ধেকটা জুড়ে। চিকচিক করছে নাক, গলা, কপালে সূক্ষ্ম ভাঁজ। দুটো বারান্দা পাশাপাশি হলেও বেশ খানিকটা দূরত্ব। ফারহানের হাতের বইটার নাম দেখতে পাচ্ছে না মিথি। অগত্যা উচ্চস্বরে ডেকে ওঠে ফারহানকে, ফারহান ভাই, নতুন উপন্যাসের বই এটা? আগে তো দেখেনি। ফারহান চোখ তুলে তাকালো পাশের বারান্দায়। মিথিকে দেখা মাত্র সশব্দে চেয়ার ছেড়ে উঠে ঢুকে পড়ল রুমে।
গোল গোল চোখ করে বেকুবের মতো সেখানে দাঁড়িয়ে মিথি দেখতে লাগলো ফারহানের চলে যাওয়া। এরপর দুপুরের আগে পর্যন্ত বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেছে সে ফারহানের সাথে, কিন্তু বরাবরের ন্যায় তাকে উপেক্ষা করে চলে গেছে ফারহান। কালকে রাগের মাথায় কি কি যে বলে ফেলেছে সে নিজেও জানে না। রাগ হলে কি বলছে কি করছে সেসব খেয়াল তার কোনো কালেই থাকে না, কিন্তু এখন ফারহানের রাগ ভাঙাবে কিভাবে? বিয়ে বাড়ির শোরগোলে মত্ত সকলের মাঝে ফারহানের চোখ দুটো চঞ্চল, তারা যেন উন্মত্তের মতো খুঁজে বেড়াচ্ছে কাউকে। দৃঢ় সে দৃষ্টিতে শিথিলতার আগমন ঘটবে একমাত্র তার আগমনে, কিন্তু কোথাও দেখানি সেই মানবীর নানান বাহানায় এদিক ওদিক খুঁজেও যখন মিথিকে পাওয়া গেল না, ফারহান বাধ্য হয়ে মোহনাকে ডাকলো। মিথি কোথায়? এই তো একটু আগেই এদিকেই ছিল, আশেপাশেই হবে হয়তো কোথাও। কোনো দরকার ছিল ভাইয়া? আমাকে বলুন, আমি করে দিচ্ছি। আমার যা প্রয়োজন তা মিথি ছাড়া দুনিয়ার আর কোনো মেয়ে দিতে পারবে না। সকাল থেকে মেয়েটাকে উপেক্ষা করছে, সেজন্য রাগ করে কোথাও বসে আছে নাকি? কোথায় যে গেল মেয়েটা? পাগল করে ছাড়বে আমাকে এই মেয়ে। মাথা চুলকে বিড়বিড় করে বলা ফারহানের কথা শুনে ভ্রু কুচকে তাকালো মোহনা, অতপর চিন্তিত সুরে বলে উঠল। কোনো সমস্যা ভাইয়া? লোবাকে ডেকে দেব কি? আরে না না, এমন কিছু না, তুমি যাও, আমি দেখছি। আর হ্যাঁ, মিথিকে দেখতে পেলে বলবে আমি ডেকেছি, দরকারি কিছু। মোহনা মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে যেতেই ফারহান আরও এক দফা ব্যস্ত হয়ে পড়ে মিথিকে খুঁজতে। বাড়ির মধ্যে খুঁজতে খুঁজতে ছাদের দরজার কাছে আসতেই কারো চিৎকার শুনে আটকে ওঠে সে। অজানা আতঙ্কে কেঁপে ওঠে বুক। ছাদ থেকে চিৎকারের শব্দ পেয়ে এক মুহূর্ত অপচয় না করেই সেদিকে এগিয়ে যায় ফারহান। সিঁড়ি দিয়ে ওঠার সময় আচমকা ধাক্কা খায় দৌড়ে হন্তদন্ত হয়ে নেমে আসা মিথির সাথে। মিথির সাথে সাথে ভয় পেয়ে তাকাচ্ছে এদিক ওদিক। ফারহানকে দেখে তার ভয় পাওয়া চেহারার ভীতির মাত্রা বেড়ে যায় আরও খানিকটা। মিহিকে এমন অবস্থায় দেখে আতঙ্কে ফারহানের শরীর ঠান্ডা হয়ে আসে। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে আলতো করে ডান হাত রাখে মিথির গাড়ে, অতপর আবেগী কণ্ঠে বলে ওঠে। তুমি ঠিক আছো? কি হয়েছে? লেগেছে কোথাও? ব্যথা পেয়েছো? ফারহানের চিন্তাগ্রস্ত কণ্ঠ শুনে অশ্রুসিক্ত মিথির দুই চোখ টুপ করে গাল বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা অবলীলায়। কান্নানা থামিয়ে মিথি বাম হাতে আঁকড়ে ধরে ফারহানের শার্টের গলার, এরপর ডান হাত সামনে এগিয়ে আনে। হাত কেটে রক্ত বের হচ্ছে, ঘষা লেগে ছিলে গেছে বেশ কিছু অংশ। ইস, কিভাবে হলো এসব? পড়ে গেছো? না রিদিতা আপু। ঝটপট জবাব মিথির। কতটুকু শ্রবণ গোচর হতেই চোয়াল শক্ত হয়ে ওঠে ফারহানের। মিথির উপর আবারও হাত তুলেছে রিদিতা। ভাবতেই সমস্ত রাগ পুঞ্জীভূত হয়ে জমা হলো যেন তার দুই চোয়ালে। মিথিকে পেছনে ফেলে সে আবারও সিঁড়ি বেয়ে এগিয়ে যায় ছাদের দিকে। রিদিতা সবেমাত্র নিচে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আচমকা ফারহানকে মুখোমুখি দাঁড়াতে দেখে খুব একটা অবাক হয় না সে। আবার চোখ ঘুরিয়ে পেছনে ছাদের দরজার আড়ালে লুকিয়ে থাকা মিথিকে দেখে ফারহানের এহেন অগ্নিমূর্তি রূপে তার মুখোমুখি দাঁড়ানোর কারণও স্পষ্ট হয়ে ওঠে তার কাছে। ফারহান কিছু বলার আগেই হালকা হেসে হৃদিতা বলে ওঠে। চিল ইয়ার, আমি কোনো মারধর করিনি এই মেয়েকে, বরং ওকে নিচে নেমে যাওয়া পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছি। বিশ্বাস না হলে নিজেই জিজ্ঞেস করে নিস। ভ্রুকুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে ফারহান তাকায় মিথির দিকে। আচমকা থতমত খেয়ে যায় মিথি। খানিকটা সময় নিয়ে অসহায় দৃষ্টিতে তাকায় হৃদিতার দিকে, তার মুখে হাসি। অতপর সম্মতি স্বরূপ মাথা নাড়ায় মিথি, যা দেখে হাসি চওড়া হয়ে ওঠে হৃদিতার। আই এম সরি রিদিতা, আসলে আগেরবার। আরে বাদ দে এসব ফর্মালিটি। আমি জানি তুই একটু বেশি পজিটিভ তোর তোর কাছের মানুষদের নিয়ে, কিন্তু একটা কথা না বললেই নয়, সবাই সবকিছু ডিজার্ভ করে না, মাথায় রাখিস। কথাটুকু বলে হৃদিতা নেমে যায় ছাদ থেকে। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এক মেয়ের হৃদিতা এক কথায় অ্যাটম বোম। যেখানেই যায় পরিবেশ বলতে ফেলে। নটিক্যাল সায়েন্স নিয়ে ডিপ্লোমা করার জন্য ভর্তির পর থেকেই ধীরে ধীরে ফারহানের দূরত্ব বাড়তে থাকে পুরনো সব বন্ধু বান্ধবদের সাথে। স্কুলের সেই সকল বন্ধুদের সাথে কাটানো সময়, একসাথে আড্ডা, বিভিন্ন পাগলামিগুলো ভীষণভাবে মিস করতে শুরু করলো। তবে এসবের মাঝে পড়াশোনাতেও খুব একটা খারাপ ছিল না সে। ভীষণ হাবাগোবা আনস্মার্ট ফারহান সহজেই নতুন বন্ধুও বানাতে পারত না। যুগের সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠা স্মার্ট, চোখে চোখ রেখে কথা বলা ছেলেদের সাথে এখানেই বেশি পার্থক্য ছিল ফারহানের। এখানে পড়ুয়া বেশিরভাগ স্টুডেন্টরা ছিল উচ্চবিত্ত পরিবার থেকে, আর তাদের মাঝে একমাত্র ফারহান মধ্যবিত্ত পরিবারের।
বাবার টুকরো টুকরো করে জমানো স্বপ্নগুলোকে সত্যি করার লড়াইয়ে নেমেছে। কলেজ টপার রিদিতার সঙ্গেও পরিচয় তার আকস্মিকভাবেই। রিদিতা উচ্চবিত্ত পরিবারের হলেও তার চালচলনে ঔদ্ধত্যের লেশমাত্র ছাপ ছিল না। ভাগ্যিস বাবার থেকে শো অফ করার গুণ আয়ত্ত করেনি, নয়তো কখনোই সাধারণের মাঝে অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন ফারহানের সাথে পরিচয় হতো না তার। আর না হতো তাদের মাঝে নিঃস্বার্থ বন্ধুত্বের রসায়ন। তবে শুধুই কি এই রসায়ন বন্ধুত্বের, নাকি লুকায়িত অমোঘ কোনো প্রণয় কাব্য? লুবার বিয়ের অনুষ্ঠান বেশ সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও বিপত্তি ঘটল সেদিন রাতে। হুট করে অফিসিয়াল মেল চেক করতে গিয়ে ফারহানের চোখ পড়ে জরুরি একটা মেলের উপর। আর্জেন্টলি ডেকে পাঠানো হয়েছে তাকে। আগামী পরশু বন্দর থেকে পণ্যবাহী জাহাজ ছাড়া হবে। এছাড়া বেশ কিছু ফর্মালিটি পূরণের কাজ রয়েছে সেখানে। তাই কালকের ফ্লাইটে বের হয়ে যেতে হবে ফারহানকে। ফারিয়ার কানে ছেলের চলে যাওয়ার খবর পৌঁছানো মাত্রই বাড়িতে শুরু হলো এক তুলকালাম কাণ্ড। উনি কোনোভাবেই যেতে দেবেন না ছেলেকে কাল। এভাবে হঠাৎ খবর দিয়ে ডেকে পাঠানোর জন্য ক্ষিপ্তপ্রায় কণ্ঠে বেশ কিছু কড়া কথাও শোনালেন কোম্পানির মালিককে। ফারহান মায়েরহীন অভূতপূর্ণ কাণ্ড দেখে প্রতিক্রিয়া দেখাতেও ভুলে গেছে যেন। এমত অবস্থায় বাইরে থেকে কিছু কাজ সেরে বাড়িতে ফিরলেন রায়হান সাহেব। বাইরে হালকা শীত হলেও বাড়ির ভেতরে বেশ গরম। সারাদিনে বিয়ে বাড়িতে ধকল যাওয়া ক্লান্ত শরীরটা থেকে চাদর খুলে সোফায় বসেছেন মাত্র। অতপরই স্ত্রীর চিল্লাচিল্লি আর ছেলের টুকটাক কণ্ঠস্বর পেয়ে দৌড় দিলেন সেদিকে। ফারিহা কোনো মতে ছেলেকে যেতে দেবেন না তো দেবেনই না। আর ফারহান তাকে নানানভাবে বোঝাতে ব্যস্ত উক্ত কোম্পানির কন্ট্রাক্ট দিয়ে। রুলস আর রেগুলেশনসের কোনো ধার না ধরে ফারিহা গো ধরে বসে আছেন। তার একটাই কথা, আজই বাড়ি থেকে তাদের আদরের এক সন্তান বিদায় নিয়েছে। এই সময় আরেকজনকে কোনোভাবেই যেতে দেবেন না তিনি। সবটা শুনে রায়হান সাহেব ছেলের পক্ষ নিয়ে কথা বলতে গেলে বেঁধে গেল আরেক বিপত্তি। শুরু হলো স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি। ফারহানের যাওয়া নিয়ে শুরু হওয়া বিবাদ গিয়ে পৌঁছালো রায়হান সাহেবের নানান ভুল ত্রুটিতে। দুজনের ঝগড়ার মাঝে ফারহান মাথায় হাত দিয়ে বসে পড়ল বেডে। একে একে রিদিতা থেকে শুরু করে ওপাশের ঘরে থাকা লুবার মা, লতিফা, মোহনা আর মিথিও এসে উপস্থিত হলো ফারহানের রুমে। শীতের দিন হওয়ায় কথা কাটাকাটির শব্দ শোনা যাচ্ছিল ওপাশ অব্দি। ফলস্বরূপ মেয়ের বিদায়ের শোকে বিমর্ষ লতিফাও এসে পড়েছেন এখানে। রিদিতা ধপাস করে এসে বসল ফারহানের পাশে। অতপর ডান হাত ফারহানের কাঁধে রেখে ভ্রু উঁচু করে ইশারায় জিজ্ঞেস করল, ঘটনা কি? ফারহান প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলতেই ফারহানের মাথায় সজোরে থাপ্পড় দিল রিদিতা। অতপর ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, তোর জন্য দুইজনের মাঝে ঝামেলা লেগে এখন সেই ঝামেলা আঙ্কেলকে পোহাতে হচ্ছে, আর তুই বসে বসে মজা নিচ্ছিস। আরে আমি মজা কই নিলাম, দুইজনকে থামানোর চেষ্টা করে এখন ক্লান্ত হয়ে বসে পড়েছি। তুইও একটু চেষ্টা করে দেখ। ফারহানের সরল কণ্ঠ। রিদিতা ফারহানের ঝাঁকড়া চুল ধরে একটা টান দিয়ে উঠে গিয়ে টেবিল থেকে একটা বড় ফ্লাওয়ার বাস নিয়ে এসে ধরিয়ে দিল রায়হান সাহেবের হাতে। ঝগড়া থেমে গিয়ে দুজনে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল রিদিতার দিকে। যেন হুট করে কোথা থেকে কি হয়ে গেল বুঝতে পারছে না কেউই। ফারহান সাহেব ফ্লাওয়ার ভাসটা না নিয়ে হাত গুটিয়ে নিলে রিদিতা সেটা নিয়ে আবার ধরিয়ে দিতে চায় ফারিহার দিকে। তারও অবস্থা একই, চোখে মুখে অবাকত্বের রেশ। দুজনে যেভাবে ঝগড়া করছো মনে হচ্ছে একে অপরের প্রতি চরম বিরক্ত। তাই এক কাজ করো আঙ্কেল, তুমি এটা দিয়ে আন্টির মাথা ফাটিয়ে দাও। চাইলে 2-4 ঘা শরীরেও দিতে পারো, তাহলে আন্টি আর কখনো পরবর্তীতে ঝামেলা করার সাহস পাবে না তোমার সাথে। ফারিহার অবাকত্বের রেশ এবার মাত্রা চালিয়েছে। চোখ ছলছল। রিদিতাকে ভীষণ স্নেহ করেন তিনি, সেই সাথে মেয়ের মতো ভালোবাসেন। অথচ তার মুখে এমন কথা তাকে নিয়ে ভাবতেই কান্নারা ভিড় করে চোখের কোণে। অপরদিকে রায়হান সাহেব যেন বিদ্যুতের ন্যায় শখ খেলেন কথাটা শুনে। তিনি গায়ে হাত তুলবেন, তাও ফারিহার? এও সম্ভব কখনো? প্রেমের বিয়ে না হলেও বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই শুরু হয়েছে তাদের প্রেম। জীবনের সবটুকু ভালোবাসা উগড়ে দিয়ে ভালোবাসেন তিনি স্ত্রীকে। স্ত্রীর রেগে গেলে যে মানুষটা নিজেই শান্ত থেকে স্ত্রীর রাগ সামলান, তিনি মারবেন তার ভালোবাসার পত্নীকে? কণ্ঠে অত্যধিক নমনীয়তা এনে রায়হান বলে ওঠেন, রীতিতে মা, কি বলছো এসব? আমি ফারিহাকে মারার আগে আমার এই হাতটা খসে পড়ুক, এমন দিন দেখার আগে আমার মৃত্যু হোক। আমার ঘরে একমাত্র জলজল করা জ্বলন্ত প্রদীপ সে। রিদিতা হাসত।
ফারিহা তাকালো রায়হান সাহেবের দিকে কৃতজ্ঞতা আর ভালোবাসার দৃষ্টিতে। অতঃপর হৃদিতা ঠিক একইভাবে ফারিহার কাছে গিয়ে একই প্রস্তাব রাখলো। এবারও চমকে তাকালো ফারিহা হৃদিতার দিকে, যেন হৃদিতার কোনো কথাই তার বোধগম্য হচ্ছে না। ছি ছি রিদিতা, এসব কি বলছো তুমি? উনি আমার স্বামী হন, স্বামীকে স্নেহ ভালোবাসা দেওয়া যায়, কিন্তু আমার দ্বারা এমন কাজ কখনো হবে না। একটু আগেই না তুমি আঙ্কেলের কত দোষ বের করছিলে? দেখে তো মনে হচ্ছিল এই মুহূর্তে তার সংসার সেরে বেরিয়ে যাবে তুমি। এক মুহূর্তও থাকতে পারবে না তার সাথে। এবার খানিকটা লজ্জিত বোধ করলেন দুজনেই। আশেপাশে তাকিয়ে বাড়ির সবাইকে এই রুমে উপস্থিত থাকতে দেখে তাদের মাথা আরও নত হয়ে গেল যেন। পরিস্থিতি স্বাভাবিক করতেই হৃদিতা ভরে উঠল। থাক থাক, নতুন বউয়ের মতো আর লজ্জায় মাথা নিচু করতে হবে না তোমাকে আন্টি। ছি ছি ছি, আমরা ছোট ছেলে মেয়েরা যে এখানে আছি ভুলে গেছো নাকি? নিজেদের নতুন বিবাহ কাপল ভাবা বন্ধ করো। এবার যদি মিয়া বিবি রাজি থাকো তবে এই শীতে আর একবার নতুন করে বিয়ে করে নিতেও পারো। আমরা ছেলেমেয়েরা নিজ দায়িত্ব নিয়ে তোমাদের বিয়ে দিয়ে দিব আবার। ওরে মেয়ে, খুব বড় হয়ে গেছো না? সবার আগে তোমাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে দেখছি। ফারিহা আর হৃদিতার খুনসুটিময় মুহূর্ত দেখে সবাই একসাথে হেসে উঠল হো হো করে। কিছুক্ষণ আগের পরিবেশ একেবারে বদলে গিয়ে জমজমাট হয়ে উঠল বাড়ি হাসির কলরবে। মিথি ড্যাব চোখে একবার তাকিয়ে দেখে হৃদিতাকে, আবার পরক্ষণে চোখ ঘুরিয়ে তাকায় ফারহানের দিকে। ফারহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদিতার দিকে, মুখে তার ক্ষীণ হাসি। তবে কি ফারহানের মনে অন্য কিছু চলছে হৃদিতাকে নিয়ে? ভাবতে মুখটা মোচড় দিয়ে উঠল মিথির। অজানা আশঙ্কায় কেঁপে ওঠে কণ্ঠ। ফারহানের দৃষ্টি তার দিকে ফেরানোর উদ্দেশ্যে টালমাটার কণ্ঠে বলে ওঠে, আমি তোমার সাথে আছি আন্টি, আর কেউ না থাকলেও আমি আছি তোমার পক্ষে। একদম ঠিক বলেছ, ফারহান ভাইয়ের যাওয়া দরকার নেই। এত রিস্ক নিয়ে করতে হবে না তাকে কাজ। ফারহান ভাইয়ের কিছু হয়ে গেলে তোমাদের কি হবে? অন্য সময় হলে মিথির কথা শুনে বেজায় খুশি হতো ফারহান, কিন্তু এখন সহ্য করতে পারছে না। এসব ভাবার মতো সময় নেই আপাতত। ফারিয়া এবার যেন আরও পেয়ে বসলেন মিথির আশকারাতে। নিজের পক্ষের একজন সঙ্গী পেয়ে আরও ফুলে পেঁপে উঠল তার সিদ্ধান্ত। হৃদিতা বিরক্তিকর এক দৃষ্টি নিক্ষেপ করে রুম থেকে বের হয়ে যেতে গেলে ফারহান পেছন থেকে টেনে ধরে তার হাত। অতপর অসহায় চোখে তাকায় তার দিকে। ফারহানের দৃষ্টিতে কিছু একটা ছিল, ফলস্বরূপ থেমে যায় হৃদিতা। প্লিজ হৃদিতা, অ্যাটলিস্ট তুই বোঝ আমাকে। মাকে বোঝানোর মতো ক্ষমতা তুই ছাড়া আর কারোর নেই। ফারহানের কণ্ঠে আকুতি। দুই হাত বুকে গুজে খানিকটা ভাব নিয়ে ভ্রু উঁচু করে ফারহানের দিকে তাকায় হৃদিতা। অতপর তার দিকে কুটিল দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, কেন আমি কি এমন যে আন্টি আমার আমি কি এমন যে আন্টি আমার কথা শুনবে? তোর মাকে তুই ভালো বোঝাতে পারবি আমার থেকে। ইউ ডোন্ট নো, ইউ আর আ ম্যাজিশিয়ান। যে কোনো মানুষকে সহজে কনভিন্স করে নিতে পারিস, আর তোর মতো এত ভালো উপস্থিত বুদ্ধিও আমার নেই। আমার সব প্রবলেমের সলিউশন তো তোর কাছেই থাকে। প্লিজ। দরজার কাছে দাঁড়িয়ে ধীর কণ্ঠে কথা বলতে থাকা ফারহান আর হৃদিতার কোনো কথাই শ্রবণগোচর হচ্ছে না মিথির। ফারিহার হাত ধরে বেডে বসে থাকলেও তার চোখ ও মনোযোগ সবটাই পড়ে আছে দরজার কাছে দাঁড়িয়ে থাকা দুটো মানুষের কাছে। একদিকে রাগ, ক্ষোভ, অপরদিকে অস্বস্তি এসে ভিড় করেছে তার সর্বাঙ্গ জুড়ে। প্যাকিং করার সময় আমার কাছ থেকে আচারের বয়মগুলো নিয়ে এসো ফারহান। হৃদিতা তোমার জন্য জলপাইয়ের আচারও বানিয়ে রেখেছে, যাওয়ার আগে নিয়ে যেও। কিন্তু বিয়ে নিয়ে ব্যস্ত থাকবো ভেবে ভাগ্যিস আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। ফারিয়া আপা, আমি রুমে গেলাম একটু রেস্ট করতে, মাথাটা ধরেছে, মন মেজাজের অবস্থাও ভালো লাগছে না কিছুই। লতিফা ভাঙা ভাঙা কণ্ঠে কথাটুকু কোনো ক্রমে শেষ করেই ক্লান্ত শরীর নিয়ে বেরিয়ে গেলেন রুম থেকে। মোহনাও বের হয়ে যায় তার পেছন পেছন। লুবার বাবা আশরাফুল সাহেব অসুস্থ বেশ কিছুদিন ধরে। আজ মেয়ের বিদায়ের পর আরও বেশি করে ভেঙে পড়েন। ফলস্বরূপ অসুস্থতা বেড়ে যায় আরও, তাই নর্মাল মেডিসিনের সাথে একটা ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়ানো হয় তাকে। ফলস্বরূপ এসব ঘটনার সবই ঘটে গেল তার অজানায়। মিথি, রুমে যাও। ফারহানের কণ্ঠ গম্ভীর। মিথি ছলছল চোখে তাকায় ফারহানের দিকে। ফারহান একবারও চোখ তুলে তাকালো না সেদিকে। অবশেষে কাঁদতে কাঁদতেই মিথি দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। ধীরে ধীরে হৃদিতা গিয়ে বসে ফারিয়ার পাশে। ঘন কুয়াশায় ঘেরা শীতের গভীর রাতের মতো শান্ত পরিবেশ।
রুমে উপস্থিত 4 জন মানুষের নিঃশ্বাসের শব্দ শান্ত পরিবেশে বয়ে চলা শাঁসা শব্দের ছন্দে প্রবাহমান হিম বাতাস যেন। আমার কয়েকটা কথা মন দিয়ে শুনবে আন্টি? ফারিহা মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। রিদিতা হাসে ফারিহার কাণ্ড দেখে, অতপর আবেগী কণ্ঠে বলে ওঠে, বিয়ের পর আঙ্কেল যদি তোমায় বলতো তোমার জীবনের সব সিদ্ধান্ত তিনি নেবেন, তার কথা মতো ওঠা বসা করতে হবে তোমাকে, কেমন লাগতো? আঙ্কেল তো তোমার হাজবেন্ড, নিশ্চয়ই খারাপ সিদ্ধান্ত নিতেন না তোমার জন্য। তাও কি ভালো লাগতো তোমার? কিংবা ধরো নতুন নতুন বিয়ে হয়ে আসার কিছুদিন পরপরই সংসারের দায়িত্ব পুরোটা তোমার উপর চাপিয়ে দিয়ে আঙ্কেল নিজে চিন্তা মুক্ত হয়ে বাইরে বাইরে থাকতেন, ভালো লাগতো তোমার? আজকের মতো এত সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠতো কখনো? জীবনের একটা সময় পর মানুষ স্বাধীনতা চায় খুব করে, অন্তত নিজের ভালোবাসা, নিজের স্বপ্ন কিংবা পছন্দের কোনো জিনিসের বিষয়ে সবটুকু সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতাটুকু নিজের করে চায়। এই সিদ্ধান্তে কেউ হস্তক্ষেপ করলে হয়তো মেনে নেবে, কিন্তু মনের মধ্যে সৃষ্টি হবে গভীর এক দাগ, যে দাগ থেকে যাবে আজীবন। পছন্দের জিনিসকে না পাওয়ার আক্ষেপ নিয়ে কেটে যাবে একটা জীবন তো ঠিকই চলবে তার ছন্দে তালে, কিন্তু এই যে না পাওয়ার আক্ষেপ, একটা সময় এটা ভেতর থেকে ভেঙে চুরে দেয় মানুষকে। রাত গভীর। শীতের দিনে রাত 9টা বাজলেই অন্ধকারের ঘন ঘটা আর ঝিঝি পোকার ডাক রাতকে করে তোলে গভীর থেকে আরো গভীরতর। নিঃশব্দে চোখের পানি ফেলতে ফেলতে সবেমাত্র ঘুমে চোখ বুঝে এসেছিল মিথির। আচমকা কিছু একটা অনুভূত হতেই ঝট করে চোখ খুলে তাকায়। অন্ধকারে মুখের উপর ঝুঁকে থাকা কারোর ছায়ামূর্তি দেখে ভয়ে চিৎকার করার পূর্বে কেউ এক হাতে চেপে ধরে তার মুখ, অতপর অপর হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে টানতে টানতে নিয়ে আসে রুমের বাইরে। মিথির পাশে আয়েশ করে ঘুমিয়েছিল মোহনা। সে যেন টের না পায় তাই এই ব্যবস্থা। ফারহান মিথির কানের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে বলে, একদম চিৎকার করবি না, মুখ ছেড়ে দিচ্ছি, চুপচাপ আমার সাথে ছাদে চল। কোথাও যাব না আমি, ঘুম পাচ্ছে আমার। মিথির তেরা জবাব। ফারহান হাসে, ঠোঁট কামড়ে হাসে, শব্দহীন তার হাসি। মিথির মেকি রাগ দেখতে তার বেশ লাগছে। আজকের রাতটা অভিমানিনীর অভিমানে ভরা কণ্ঠ আর মেকি রাগ দেখে কাটিয়ে দিলে মন্দ হয় না। আচমকা কোনো কিছু চিন্তা না করে মিথিকে করে উঠিয়ে নেয় ফারহান। মিথি হক চকায়, তাল হারিয়ে পড়ে যাওয়ার পূর্বে ধরে নেয় ফারহানের কলার, অতপর শক্তপোক্ত বাহুবন্ধনে আবদ্ধ মানুষটাকে কাছ থেকে দেখে। ঝাঁকড়া একগোছা চুল লেপ্টে আছে কপাল জুড়ে, হাঁটার তালে তালে পরম নিঃশ্বাস এসে আষ্টে পড়ছে তার মুখে। 2 হাতে ফারহানের গলা আঁকড়ে আবেগে চোখ বন্ধ করে নেয় মিথি। বাইরে ঘন কুয়াশা, তাই ছাদে না উঠেছি, ছাদের সিঁড়িতে এসে মিথিকে কোল থেকে নামিয়ে দেয় ফারহান। লজ্জায় মিথি আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে দেয়াল ঘেঁষে। কাল চলে যাচ্ছি আমি। কথাটুকুতে কি যেন ছিল। মিথি চোখ তুলে তাকায় ফারহানের দিকে। ছাদের দরজার ফাঁক দিয়ে ধেয়ে আসা চাঁদের আলোর ফারহান টের পায় মিথির চোখ চিকচিক করছে। ফারহান সময় দেয় মিথিকে সামনে ওঠার, নিজে থেকে কিছু বলার, কিন্তু সময়ে প্রহর অতিবাহিত হলেও মিথির মুখের শব্দরা ধরা দেয় না। ক্ষণে ক্ষণে নাক টানার শব্দ ভেসে আসে। আচমকা ফারহান মিথিকে কাছে টেনে জড়িয়ে ধরে কোমর। ভালোবাসিস আমাকে? কথাটুকু শেষ করতেই মিথি অনুভব করে তার কোমরে ঠান্ডা একটা বস্তুর স্পর্শ। শিউরে ওঠে মিথি, শীত দ্বারা বেয়ে শীতল রক্তের স্রোত বয়ে যাচ্ছে যেন। ফারহান আবারও বলে ওঠে, ভালোবাসিস আমাকে? এবার স্পর্শ হয় প্রগাঢ়। ফারহানের শীতল হাত ছুঁয়ে দেয় তার কোমর আরও গভীরভাবে। ফারহান ভাই, ছাড়ুন আমাকে, আমি নিচে যাব, অস্থির লাগছে। হেস, আজকে তোকে সত্যিটা বলতেই হবে। কিসের সত্যি? আমি ভালোবাসি না। তাহলে আমার চলে যাওয়ার খবরে তোর চোখে পানি কেন? এমন মরা কান্না কানছিলি কেন? মরে গেছি আমি? ফারহান ভাই, হ্যাঁ, একটাবার বল না প্লিজ। আর যদি কখনো না ফিরতে পারি, অন্তত যাওয়ার আগে একটাবার বলে দে আমার কাঙ্ক্ষিত কথাটুকু। মুক্তি দে আমাকে আজীবনের আক্ষেপ থেকে। তোকে সত্যি সত্যি ভালোবাসতে হবে না, তবু মিথ্যে মিথ্যে ভালোবাসি বল। আর কত আক্ষেপ করব? ভালোবাসি বলে এত অবহেলা? হারালে সামলাতে পারবি তো? মিথির আর্দ্র ঠোঁট আশ্লেষে ছুঁয়েছে ফারহানের রুক্ষ প্রাণহীন ঠোঁট। ফারহানের পায়ের পাতার আঙ্গুরে ভর দিয়ে দাঁড়িয়ে মিথি,
ব্যালেন্স রাখতে দুই হাতে জড়িয়ে ধরেছে ফারহানের গলা। অতপর শুষ্ক রুক্ষ অধরে উষ্ণ আর্দ্র স্পর্শ। ফারহান চমকায় বিদ্যুৎ বেগে। মিথির চোখের কোলে জল ছিকছিক করছে এখনো। হুশ জ্ঞান হারিয়ে নিথর দেহ নিয়ে দাঁড়িয়ে আছে ফারহান। আচমকা বাজ পড়লে যেমন এক ঝলকে ঝলসে ওঠা আলোক রশ্মি পেয়ে আলোকিত হয় প্রকৃতি, তেমনই অনাকাঙ্ক্ষিত এক বাজ পড়েছে এই ক্ষণে। ঝলসে যাওয়া অনুভূতি নিয়ে আলোকিত হয়েছে চারিপাশ। লজ্জায় কুকড়ে যাওয়া মিথি হাতের বাঁধন আলগা করে সরে আসতে চাইলে বাদ সাধল ফারহান। দুই হাতে কোমর জড়িয়ে মিথির পা সহ নিজের পা দুটোকে এগিয়ে নিয়ে গিয়ে দাঁড়ালো সিঁড়ির দেওয়াল ঘেঁষে। অতপর মিথির পালিয়ে যাওয়ার রাস্তা বন্ধ করতেই দুই হাত দেয়ালে বেড়ে দিয়ে ধরল তাকে। এই মেয়ে, আমাকে দুর্বল করতে এত কাছে আসার কি খুব দরকার ছিল? দুর্বলতা বাড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে ঝলসে দেওয়ার এত ইচ্ছে? আর কত জ্বালাবে? প্রেমিক পুরুষে চলে পুরে অঙ্গার। মিথির মুখে লজ্জা মিশ্রিত হাসি। প্রথমত ফারহানের তুমি যাক, আবার এতটা কাছাকাছি এসে প্রেম নিবেদন। এর আগে কখনো এমন অনুভূতি হয়নি তার। প্রেম নিবেদন আগেও পেয়েছে, তবে আজ এতটা মধুর লাগছে কেন সব কিছু। লজ্জারা ভিড় করেছে গাড়ির দুই পাশে। মস্তিষ্ক বলছে দূরে সরে যেতে, কিন্তু মন তো পাষণ্ড নয়। অনুভূতির জোয়ারে ভাসতে ভাসতে মিথি মুখ লুকালো ফারহানের বুকে। অতপর বুকে থুতনি ঠেকিয়ে সরাসরি তাকালো ফারহানের চোখের দিকে। ফারহানের দুই দৃষ্টি তাতেই নিবদ্ধ। তৃপ্তি পেল মিথি। ঠোঁটের কোণে রহস্যময় হাসি তার। মনের মাঝে চলতে থাকলো প্রশান্তির উত্তাল ঢেউ। ফারহান তাকে ভালোবাসে, সে জিতে গেছে। রীতি তার দেওয়া বাজি জিতে গেছে সে। ফারহান পুরোদস্তরভাবে তার বশীভূত। সিঁড়ির অন্ধকার পেরিয়ে সরে গেল এক ছায়ামূর্তি। শোনা গেল কারো ক্ষান্ত পদধ্বনি, অতৃপ্ত দীর্ঘশ্বাস। জাহাজের ডেকে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে সুঠামদেহী এক যুবক। দৃষ্টি তার ফেলে আসা বন্দরের দিকে। জাহাজ বন্দর ছেড়ে বেরিয়ে এসেছে প্রায় ঘন্টা দুয়েক আগে। চারিদিকে থই থই নীল জল। পেছনে ফেলে আসা বন্দর আর উপত্যকা এলাকা দেখা যাচ্ছে এখনো খানিকটা, যেন দূরের এক রেখা নয়। তিন দিকের নীলচে জলের সাথে আকাশের নীলিমা মিশে একাকার। শুধু একদিকের খানিকটা সবুজাভ, আর অল্প ক্ষণের মধ্যেই জাহাজ চলে যাবে আরো দূরে, হারিয়ে যাবে সবুজ। সমুদ্রের উত্তর ঢেউয়ের মাঝেই হবে তাদের বসত বাড়ি। হাজারো ঝড় ঝঞ্ঝা তুফান পেরিয়ে এক খণ্ড লৌহ টুকরার ন্যায় জাহাজটা ভেসে বেড়াবে সমুদ্রের বুকে। ধবধবে সাদা ইউনিফর্ম পরিহিতা ক্যাপ্টেন ফারহানের সমুদ্রের দ্বিতীয় দিন আজ। কাল রাতে ঘুম হয়নি তার ঠিক মতো। নিজের রুমের নরম বিছানায় অভ্যস্ত ফারহান। নতুন বিছানায় নতুন জায়গায় মানিয়ে নিতে সময় লাগে তার। সকাল সকাল সময় মতো ডিউটিতে জয়েন করেছে সে। যেহেতু নতুন, তাই কোম্পানি থেকে সিনিয়র একজন ক্যাপ্টেনও পাঠানো হয়েছে জাহাজের সাথে, যাতে সমুদ্র পথে কোনোরূপ ঝামেলায় না পড়তে হয় জাহাজকে। যেই না মৌচাক বিদায় নিল, অমনি মৌমাছির যাব রব। ব্যাপার কি? মিথি বাড়ি ফিরে যাচ্ছে আজ। হৃদিতার পিঞ্চ মারা কথা শুনে কপাল কুঁচকে তাকায় মিথি। ছোট ছোট চোখে বাঁকা দৃষ্টিতে এক পলক সেদিকে তাকিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়ে নিজের কাজে। হৃদিতার রাগ বেসামাল পর্যায়ে গিয়ে পৌঁছায়। এইটুকু একটা মেয়ে তাদের জীবনে এসে একের পর এক সবকিছু তছনছ করে যাচ্ছে। তার থেকে কেড়ে নিয়েছে ফারহানকে। ব্যক্তিত্বে ঠাসা ফারহানের রূপ বদলে ক্রমশ হয়ে উঠেছে নরম সরল প্রকৃতি। তিল তিল করে নিজের হাতে গড়ে তুলেছে সে ফারহানকে। গড়েছে এমন এক মানব যার দিকে তাকিয়ে থাকলে নেশা লেগে যায়, যাকে পাওয়ার আকাঙ্ক্ষা প্রতিটা নারীর। অথচ মিথি নামক এই কাল বৈশাখী ঝড় এক মুহূর্তেই লণ্ডভণ্ড করে দিচ্ছে সব। রীতিতা কিছুতেই মেনে নেবে না ফারহানের এরূপ অধপতন। সব দিক থেকেই পারফেক্ট হিসেবে দেখতে চায় সে ফারহানকে। তার এই ভাবনা যদি দোষের হয়, তবে সেই দোষ করতে সে প্রস্তুত। মাথা পেতে নেবে সব দোষ, অন্যায়ের ভার। মিথির দুই বাহু শক্ত করে আঁকড়ে ধরে রীতিতা। অতপর কড়া কণ্ঠে শাসানোর সুরে বলে ওঠে, ফারহানের থেকে দূরে থাকবে, না হলে কি করতে পারি ধারণা নেই তোমার। রীতিতার রোশানলে দীপ্ত আঁখি দেখে একটুও ভয় পেল না মিথি, বরং এক হাতে ছটকা দিয়ে সরিয়ে দিল রীতিতার আঁকড়ে ধরা হাত দুটো। অতপর সরাসরি রীতিতার চোখে চোখ রেখে বলল, আমি শর্তে জিতে গেছি। ফারহান ভাই এখন আমি বলতে অন্ধ। কি যেন বলেছিলেন আপনি? ফারহান ভাই তুখোর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আমার মতো মেয়েকে পাত্তা দেবে না কখনো। আমি তার যোগ্যও না। আমি ঘুমিয়ে ঘুমিয়ে তাকে পাওয়ার স্বপ্ন দেখছি, তাই তো? কিন্তু দেখুন,
আপনি জেগে জেগে আমাদের মিলন দেখছেন আর হেরে যাওয়ার স্বাদটা নিচ্ছেন। রীতিতার কণ্ঠে তেজ, যা দেখে ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে মিথি বলে ওঠে। কাল সারা রাত ঘুমাতে পেরেছিলেন হৃদিতা আপু? না মানে আমাদের এত ক্লোজ দেখে, ঠোঁটের সাথে ঠোঁট মিশে যেতে দেখে আপনার রাতের ঘুম উড়ে যায়নি তো? ঠিক, তার মানে তুমি জানতে আমি ছিলাম ওখানে? অবশ্যই জানতাম বলেই তো আরও কাছে গিয়েছিলাম। আপনার হার আপনাকে অনুভব করাতে চেয়েছিলাম বেশি করে। তুমি ভুল করছো মিথি। মিথ্যার জাহাজ গড়ে সেটাকে মাঝ দরিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছো, অথচ তার কোনো ভিত নেই আর না আছে সহন ক্ষমতা। ডুবে যাওয়ার আগে সাবধান হও। ফারহান আমার কাছে বাজি রাখার মতো পাত্র না যে ওকে নিয়ে আমি বাজি খেলবো। শর্ত দিব তোমাকে, উন্নত করো নিজের রুচি। অবশ্য এগুলো তুমি বুঝবে না, কারণ তোমার মধ্যে রুচির বড্ড অভাব। আর ফার্দার কখনো ফারহানকে নিয়ে সব লেম শর্ত খেলতে আসবে না আমার কাছে। তাহলে আমি ভুলে যাব যে তুমি ফারহানের কেউ, আর আমার আসল রূপ সহ্য করার মতো ক্ষমতা তোমার মতো পুচকে মেয়ের নেই। রীতিতার শেষের বাক্যে তাচ্ছিল্যের সুর, কিন্তু মিথিও দমে যাওয়ার পাত্র না। কথা আছে না, ছোট প্যাকেট বড় ধামাকা। আপনি আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, ফারহান কখনো আমার মতো মেয়েকে ভালোবাসবে না, কিন্তু আপনি হেরে গেছেন। তাই এখন আমাদের মধ্যে ঢোকার চেষ্টা একদম করবেন না। ফারহানের থেকে দূরে চলে যান অনেক। মিথির কথায় হাসে রীতিতা। মেয়েটা আসলে বাচ্চা, সে কি রীতিতার আসল পরিচয়, আসল রূপ জানে না নাকি? নাকি জেনে বুঝে তার সাথে যুদ্ধে নামছে? সমুদ্রের বুকে দাঁড়িয়ে তার উত্থাল পাথাল ঢেউকে হারিয়ে আসা রীতিতা নাকি হেরে যাবে এই ছোট লিলিপুট একটা মেয়ের কাছে? সে যে স্বয়ং দাপিয়ে বেড়ায় সমুদ্রে, সে নাকি হেরে যাবে ডাঙায় থাকা মাছের কাছে? তাও কিনা ফারহানকে ওর জলাঞ্জলি দিয়ে। হাউফানি। বিয়ের পর লুবা আজ বাড়িতে এসেছে, সাথে তার হাজবেন্ড। কয়েকদিনের ব্যবধানে বাড়ি খানিকটা উৎসব মুখর। রীতিতা, মিথি, মোহনা সব বাড়ির সকলে মেতে উঠেছে নানা আয়োজনে। এমতো অবস্থায় ডিপার্টমেন্ট থেকে কল আসায় খানিকটা বিচলিত দেখা গেল রীতিতাকে। ছুটিতে এসেছে মাত্র 1 মাস হয়েছে তার, আরও 3 মাস বাকি আছে ছুটির। অথচ তাকে কল করা হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে, যেটা খুব ইমার্জেন্সি না হলে করা হয় না। ভিড় থেকে খানিকটা দূরে গিয়ে কল রিসিভ করল রীতিতা। বন্দর থেকে এক কার্গো জাহাজ ছাড়ার 3 দিনের মাথায় ক্যাপ্টেন অসুস্থ হয়ে পড়েছেন গুরুতরভাবে। সাথে জুনিয়র ক্যাপ্টেন থাকলেও পরিস্থিতি যাতে মাঝ সমুদ্রে প্রতিকূলে না চলে যায়, তাই ইমিডিয়েটলি তাকে জয়েন করতে হবে সেই জাহাজে সিনিয়র ক্যাপ্টেন হিসেবে। জরুরি তলব হওয়ায় রীতিতা না করার সাহস পেল না। অগত্যা মেইলে কালকের ফ্লাইটের টিকিট পাঠানো হয় তাকে। কাছাকাছি 1 বছরেই তার জন্য অপেক্ষা করবে জাহাজ। সম্ভ্রান্ত পরিবারের বাবার একমাত্র মেয়ে রীতিতা। বাবা লেফটেন্যান্ট দিলাদ আর মা এরিনার কঠোর নিয়মানুবর্তিতায় বড় হওয়া বাবা মায়ের অনুগত কন্যা। ছোটবেলায় মাকে পেরেও বয়স যখন তার 12-র দোরগোড়ায় মাকে হারিয়ে ফেলে সে। সেই থেকে বাবার আরও বেশি আদরের আর চোখের মনি। টাকা পয়সার অভাব না হলেও ভালোবাসা, মায়ের স্নেহ এসবের অভাব বড্ড নিগুড়ভাবে ছুঁয়েছে তাকে। পেশার দরুন দিলাদ খুব কমই বাড়িতে সময় দিতেন, তাই রীতিতার বেড়ে ওঠা হয় ন্যানির কাছে। বিদেশি এক সফরে গিয়ে দিলাদের পরিচয় হয় এরিনার সাথে, পরবর্তীতে প্রেম, অতঃপর বিয়ে করে নিয়ে আসেন দেশে। মায়ের অনেকখানি ছোঁয়া রয়েছে রীতিতার মধ্যে। বাবার গায়ের রং শ্যামলা আর মায়ের দুধের মতো ধবধবে সাদা। রীতিতা যেন দুয়ের সংমিশ্রণ। ইন্ডিয়ান শেড অনুযায়ী বেশ ফর্সা তার ত্বকের রং। চুলগুলো পুরোপুরি কালো নয়, সামান্য ব্রাউন কিংবা বলা যায় ডার্ক ব্রাউন। বাবার দৌলতে ছোট থেকেই নৌ বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার দরুন এক্সাম ক্লিয়ার করা, ক্যাপ্টেন হিসেবে জয়েন করা, সেই সাথে এত জলদি সাফল্য পেয়ে সিনিয়র ক্যাপ্টেন হয়ে যাওয়া, এই পুরো পথটাই অনেকটাই সহজ হয়ে উঠেছে তার। অপরদিকে ফারহান স্বপ্ন পূরণের পথে ধাক্কা পেয়ে, হোঁচট পেয়ে আবারও উঠে দাঁড়িয়ে লড়াই করার গল্প বহন করে। রীতিতা ব্যাগ গোছাচ্ছে নিজের রুমে। ফারহানদের বাড়িতে একটা নির্দিষ্ট রুম বরাদ্দ থাকে তার জন্য। ফারহানের সাথে পরিচয় হয়ে যাওয়ার পর থেকে এই বাড়িতে টুকটাক যাতায়াত ছিল তার। পরবর্তীতে ক্রমে তা পরিণত হয়ে ওঠে মধুর এক সম্পর্কে। ফারিহার কন্যারূপে আদর, স্নেহ, ভালোবাসা পেয়ে রীতিতা পেয়ে যায় তার দ্বিতীয় মমতাময়ী মাকে। বাবা বেশিরভাগ সময় বিভিন্ন মিশনে বাড়ির বাইরে থাকার দরুন ফারিহার আবদারি এই বাড়িতে যাতায়াত বাড়তে থাকে তার।
পরে নিজের কেরিয়ারের ব্যস্ততার ফাঁকে ফাঁকে বাড়ি ফিরলে এই বাড়িতেই থাকতো ছুটির বেশিরভাগ সময়টা। একমাত্র দিলার দেশে থাকলে তবেই নিজের বাড়িতে যায় হৃদিতা। ফারিহার ছলছল করা চোখ দেখে প্যাকিং রেখে তাকে জড়িয়ে ধরে হৃদিতা। ফারিহাও আদুরে হাত রাখেন তার মাথায়, চুম্ব রাখেন গানে। দূর থেকে দেখলে বোঝা যায় যে তারা রক্তের সম্পর্কের কেউ না। পার্কিং শেষে আলমারি থেকে একটা চিঠির খাম বের করে হৃদিতা। খামটা হাতে নিয়ে ক্রুর হাসে। চিঠিটা সে পেয়েছে ফারহানের লাগেজ থেকে। প্রয়োজনীয় কিছু জিনিস রাখতে গিয়ে খামটা লক্ষ্য করতেই হৃদিতা বুঝে যায় এমন কাজ একমাত্র মিথিরই হতে পারে। তাই গোপনে সেটা সরিয়ে রাখে নিজের কাছে। বেশ কিছুক্ষণ ধরে হাতে ধরে রাখা লাল রঙের খামটাকে পর্যবেক্ষণ করল সে। পড়বে কি পড়বে না ভাবনায় দ্বিধান্বিত সে। অতঃপর কারোর ব্যক্তিগত জিনিস অনুমতি ছাড়া পড়া উচিত না, একথা ভেবে বন্ধ খাম সমেত চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেয় ডাস্টবিনে। সিনিয়র ক্যাপ্টেন হিসেবে হৃদিতাকে দেখে বিস্ময়ে হতবাক ফারহান। হৃদিতার অবস্থাও একই রকম। যে একেবারের জন্য আজ করতে পারেনি এটা সেই কার্গো জাহাজ যেটা মাদ্রাজ বন্দর থেকে ছাড়া হয়েছিল কয়েকদিন আগে। সেই সাথে একরাশ অস্বস্তি এসে ভিড় করে তার সর্বাঙ্গে। সিনিয়র ক্যাপ্টেন হিসেবে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের জন্য তার ইনস্ট্রাকশন দিতে হবে ফারহানকে, যেটা ভীষণ অস্বস্তি হৃদিতার জন্য। ছোটখাটো ঢেউ ছাপিয়ে জাহাজ ভেসে চলেছে সমুদ্রের বুকে। যেদিকে চোখ যায় শুধু নীল আর নীল। হৃদিতার ব্যক্তিগতভাবে পছন্দের রং নীল, তাই সমুদ্রের মাঝে জাহাজে থাকাকালীন জাহাজের ডেকে কাটায় সে বেশিরভাগ সময়। এমনকি বড় বড় ঢেউ আসলেও ডেকে দাঁড়িয়ে এসে উপভোগ করে বিষয়টা। সময়টা সাঁঝবেলা। সিনিয়র ক্যাপ্টেনের ডিউটি বলতে আসলে তেমন নির্দিষ্ট কোনো ধরা বাঁধার সময় নেই। খুব বেশি বিপদের মধ্যে না পড়লে তার তেমন কোনো নির্দিষ্ট কাজ নেই জাহাজে। ক্যাপ্টেনের ক্ষেত্রেও ধরা বাঁধা কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকলেও ডকুমেন্টারি কাজেই কাটে বেশিরভাগ সময়। হৃদিতা নক করে ঢোকে ফারহানের কেবিনে। ফারহান ব্যস্ত ছিল কিছু শিপমেন্ট সংক্রান্ত ডকুমেন্ট রেডি করতে। এমত অবস্থায় আদুরে গলায় আবদার ছুড়ে দেয় হৃদিতা। ফারহান, চল ডেকে যাই। এই সময়টা দারুণ লাগে বাইরের প্রকৃতি। এখন না, পেন্ডিং কাজ আছে কিছু। নাকচ করার কণ্ঠে বলে উঠে ফারহান। কখন সাবমিট করতে হবে? এই তো রাতের মধ্যে। ফারহানের কণ্ঠে ক্লান্তি। হৃদিতা ফারহানের হাত থেকে কাগজগুলো নিয়ে ডেস্কে রাখে। অতঃপর চট জলদি ডেস্কটপ অফ করতে করতে বলে ওঠে, এসে আমি হেল্প করে দিব তোকে। এখন চল ডেকে যাই। ফারহান মুখে হাত চেপে কৌতুক করা কণ্ঠে বলে ওঠে, আরে বাপ রে, সিনিয়র ক্যাপ্টেন আমার কাছে হেল্প করবেন, এ তো চরম সৌভাগ্য আমার। দেখ, মজা নিবি না একদম। এসব সিনিয়র জুনিয়র করলে জাহাজ থেকে ফেলে দিব তোকে। আমাকে ফেলে দিলে তোর লস। ফারহানের সরল কণ্ঠ। আটকে ওঠে হৃদিতা। ফারহান কি কোনোভাবে টের পেয়ে গেল তার অনুভূতির কথা? সত্যিই তো ফারহানকে জাহাজ থেকে ফেলে দিলে সবচেয়ে বেশি লস তার। জীবনের সবচেয়ে বড় লস প্রজেক্ট। আচ্ছা, যদি কখনো কেউ তার জীবনের সব টাকা পয়সা, অধ্যত্ত পরিচয় সবকিছুর বিনিময়ে ফারহানকে তার করে দেয়, নিজের ভাবনার মাঝ হতে নিঃসৃত ফাঁপা দীর্ঘশ্বাসের অর্থ তার কাছে সমুদ্রের জলের মতো পরিষ্কার। ফারহান কখনো তার হবে না। অবশ্য এতে তার খুব একটা আফসোস নেই। ভালোবাসার মানুষকে পাওয়ার মধ্যে থাকে প্রাপ্তি। এই প্রাপ্তির স্বাদ পেয়ে আরও বেশি করে ভালোবাসা দিতে সবাই পারে, কিন্তু অপ্রাপ্তির মাঝেও ভালোবেসে যেতে পারে কতজন? কতজন পারে নদীর এপারে শূন্য হাতে দাঁড়িয়ে থেকে ওপারে অবস্থানরত কাঙ্ক্ষিত সেই ভালোবাসার মানুষটার প্রাপ্তি দুচোখে ভরে দেখতে, তার সুখগুলোকে নিজের প্রাপ্তি মনে করে আজটাই পুষে রাখতে। যদি কেউ না পারে তবে সে পারবে। এমন দুঃসাহসিক অনেক কাজই তো করেছে জীবনে। নতুন রূপে আরও একটা সংঘর্ষ না হয় চলবে তার নিজের সাথে নিজের। প্রেস মিডিয়া ছেঁকে ধরবে তোকে। পেপারের ফ্রন্ট পেজে বড় বড় হেডলাইন করে লেখা থাকবে, সিনিয়র ক্যাপ্টেনের হাতে খুন জুনিয়র নিষ্পাপ এক ক্যাপ্টেন, সারা জীবন জেলের ঘানি টানবি ক্যাপ্টেন ফারহানকে মেরে ফেলার অপরাধে। ফারহানের কথায় ধ্যানভঙ্গ হয় হৃদিতার। অতঃপর রাগী চোখে ফারহানের দিকে তাকিয়েই ফারহান ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বের হয়ে যায় রুম থেকে। হৃদিতা হাসে ফারহানের যাওয়ার পানে তাকিয়ে। অতঃপর বের হয়ে যায় জাহাজে ডেকে যাওয়ার উদ্দেশ্যে। সমুদ্রের মাঝে জীবনের অপার এক সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। এখানকার আকাশ হয় গাঢ় নীল, জল হয় স্বচ্ছ, বাতাস হয় দূষণমুক্ত। সাঁঝের বেলায় রক্তিম আকাশের লালিমা আলিঙ্গনে চুমে নেয় জলরাশি। চারপাশ হয়ে ওঠে রক্তিম দ্রুতগামী মুক্ত বাতাসের তোপে ঠায় দাঁড়িয়ে থাকা দায়। ফারহানের পরনে ধবধবে সাদা ইউনিফর্ম, কিন্তু হৃদিতার সাধারণ পোশাক পরিহিতা। পরিবেশের এমন অপার মনোরম সৌন্দর্য ফারহান এর আগে কখনো দেখেনি।
বিমোহিত দৃষ্টি তার ঘুরে ঘুরে দেখছে চারপাশটা। আচমকা পকেট থেকে ফোন বের করে কাছে ডাকে রীতি তাকে। অতপর ফারহানের বাম পাশে এসে দাঁড়ায় সে। বিভিন্ন পোজে ছবি তুলতে তুলতে একসময় ফারহানের মাথা থেকে ক্যাপটা খুলে পড়ে নেয় নিজে। ছবিটা সুন্দর এসেছে ভীষণ। ক্যাপ ছিনিয়ে নেওয়ার ফলে ফারহান মাত্রই তার দিকে তাকিয়েছিল, এমন সময় ক্লিক করেছে। হৃদিতার মুখে দুষ্ট হাসি আর ফারহানের ক্রূর দৃষ্টি যেন একে অন্যত্রে নিবদ্ধ দৃষ্টি বিনিময়ে পর্ব।